আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। এই ক্লাসটিতে আলোচনা করা হবে শুভা গল্পের একটি সৃজনশীল নিয়ে, যে সৃজনশীলটি কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। তো চলো আমরা এক নজরে এই কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো শেষ করে ফেলি। কুমিল্লা বোর্ড 2025। হ্যাঁ, এখন আমরা উদ্দীপকটা পড়ার আগে আমরা ক খ প্রশ্নটা পড়ে ফেলি। শুভার প্রকৃত নাম কি? সবাই জানে সুভাষিনী শুভার প্রকৃত নাম। সুভাষিনী নামের অর্থ হচ্ছে যে নারী সুন্দর করে কথা বলে তাকে সুভাষিনী বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাতা শুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করেন কেন? কারণ মায়েরা সবসময় মেয়েদেরকে নিজের অংশ মনে করেন, আর যেহেতু শুভা কথা বলতে পারতো না, বাক প্রতিবন্ধী ছিল, সেই জন্য শুভার মা শুভাকে গর্ভের কলঙ্ক মনে করতেন যে আমার কারণে আমার মেয়ে কথা বলতে পারে না। আচ্ছা যাই হোক, এখন দেখো আমরা ক নাম্বার তো বলে দিলাম সুভাষিনী। বাক প্রতিবন্ধী হওয়ার কারণে শুভার মা শুভাকে কলঙ্ক জ্ঞান করেন। শুভা গল্পে শুভা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী, এই কারণে শুভাকে নিয়ে তার পিতা মাতার মনে সদা সংশয় কাজ করে। পিতামাতার মনে সে ছিল সদা জাগরুক, মানে সবাই তাকে জাগিয়ে রাখতো। শুভার এই প্রতিবন্ধিতাকে মা শুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন, কেননা মায়েরা সাধারণত কন্যাকে নিজের অংশ বলে মনে করেন। কন্যা সন্তানের সব দোষ ত্রুটি যেন মায়ের জন্যই হয়। সমাজ ব্যবস্থার এই রূপ চিন্তার কারণে মা শুভাকে গর্ভের কলঙ্ক মনে করেন। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাব গ এবং ঘ নাম্বার প্রশ্নে। গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আমরা উদ্দীপকটা ভালো করে পড়ব। দেখো, উদ্দীপকের সঙ্গে শুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিক আলোচনা করেছে। উদ্দীপকের সঙ্গে শুভার কি মিল আছে সেটা জানতে চেয়েছে। আর ঘ নাম্বার চাইছে সাদৃশ্য থাকলে উদ্দীপকের শুভা গল্পের পরিণত সম্পূর্ণ আলাদা, বিশ্লেষণ করো। আমরা উদ্দীপক দেখি। অন্ধবধূ কবিতায় অন্ধবধূ এক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার অনুভবে জগৎ সমৃদ্ধ। অনুভব শক্তি দিয়ে সে জগৎ ও জীবন সম্পর্কে ধারণা লাভ করে, এমনকি ঋতু প্রকৃতির পরিবর্তনও সে বুঝতে পারে। আত্মমর্যাদা বোধেও সে সচেতন। দিঘির ঘাটে যখন শ্যাওলা পড়া পিচ্ছিল সিঁড়ি জাগে, তখন সে পিছন খেয়ে জলে পড়ে ডুবে মরার ভয় করে। সে এও ভাবে যে ডুবে মরলে তার অন্ধত্বের অভিশাপ ঘুচত। এই কবিতাটা তোমাদের আছে, অন্ধবধূ। তো অন্ধবধূ কবিতাটির মধ্যে তোমরা সকলেই দেখেছো যে অন্ধবধূ চোখে দেখতে পারে না। চোখে দেখতে না পারলেও তার অনুভব শক্তি অনেক প্রখর। সে কখন কোকিল পাখি দেখেছে, নিচে বকুল ফুল দেখতে পেয়েছে, শ্যাওলা পড়া সিঁড়ি তিনি অনুভব করতে পারছে। এছাড়া বসন্তের অনুভব থেকে তিনি আইডিয়া করতে পারছে যে বসন্ত এসেছে। তো সবকিছু মিলায় অন্ধবধূ কবিতার মধ্যে তিনি অন্ধ হলেও তার অনুভব শক্তিটা অনেক জাগ্রত ছিল, যেটা তোমরা অন্ধবধূ কবিতার মধ্যেই দেখতে পেয়েছো। আর এখন এইটার সঙ্গে আমাদের শুভা গল্পের সাদৃশ্য কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো দেখো আমরা গ নাম্বার দেখবো, শুভা গল্পের আসলে সাদৃশ্য কি সেটা সম্পর্কে জানতে চেয়েছে। দেখি গ কি করতে পারে। এই দেখো, উদ্দীপকের অন্ধবধূর সঙ্গে শুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো প্রকৃতি কেন্দ্রিক অনুভূতি বাক প্রতিবন্ধিতা। এক হচ্ছে দুইজনের প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, এটা মিল আছে। আর প্রকৃতি কেন্দ্রিক অনুভূতি, অর্থাৎ তারা দুজনেই প্রকৃতির ভাষা বুঝতে পারেন। যেমন অন্ধবধূ নিজেই প্রকৃতির সঙ্গে কথা বলেন, অনুভব করতে পারেন। অন্যদিকে শুভাকেও দেখেছি, শুভার বন্ধু হচ্ছে অন্ধ, শুভার বন্ধু হচ্ছে প্রকৃতি। সে প্রকৃতির কাছে গিয়ে বসে থাকতেন, প্রকৃতির সঙ্গে সুখ দুঃখের কথা বলতেন, নীরব ভাষার অভাব পূরণ করে দিতেন প্রকৃতি। তো এই দিক থেকে সাদৃশ্য আছে। এবার দেখো, শুভা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অতি মমত্বের সঙ্গে বাক প্রতিবন্ধী শুভার মন ও চিন্তা, আবেগ, অনুভূতির সূক্ষ্মতার দিকগুলো উপস্থাপন করেছেন। শুভা সকলের কাছে অবজ্ঞ অবহেলার শিকার হলেও সে বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ খুঁজে পায়। মুখ পোষা প্রাণীগুলো, মুখ মানে হচ্ছে বধির, যারা কথা বলতে পারে না। হ্যাঁ, মুখ মানে বধির বা যারা কথা বলতে পারে না, সে পোষা প্রাণীগুলোর কাছে সে মুখর হয়ে থাকে, সবসময় সবর হয়ে থাকে। শুভা গল্পে লেখক শুভা নামের এক বাক প্রতিবন্ধী কিশোরীর কথা তুলে ধরেছেন। গল্পে দেখা যায় শুভা প্রতিবন্ধী হওয়ায় কেউ তার সঙ্গে মেশে না। বাবা তাকে ভালোবাসলেও মা তাকে গর্ভের একেবারে কলঙ্ক মনে করেন। নিঃসঙ্গ জীবনে শুভার সঙ্গী হয়ে ওঠে প্রকৃতি। প্রকৃতির কাছে সে আশ্রয় নেই। শুভার অনুভূতি শক্তি প্রবল, তারপরও তার আবেগ অনুভূতি কোথাও স্থান পায় না। আলোচ্য গল্পে শুভার মতো উদ্দীপকের অন্ধবধূ কবিতার অন্ধবধূ, তারও অনুভূতি শক্তি প্রবল। প্রকৃতির নানা পরিবর্তন সে উপলব্ধি করতে পারে। শুভা গল্পের মধ্যকার শুভাকে যেমন প্রতিবন্ধিতা ও প্রকৃতি কেন্দ্রিক অনুভূতি শক্তি দিয়েছেন, তেমনি অন্ধবধূকে একই শক্তি দিয়েছেন। তাই উদ্দীপকের সঙ্গে শুভা গল্পের সাদৃশ্য রয়েছে। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার কি বলেছিল? ঘ নাম্বার বলেছিল উদ্দীপকের সঙ্গে আমাদের গল্পের শুভার সাদৃশ্য থাকলেও পুরোপুরি
পরিণতি এক না, দুইজনের পরিণতি আলাদা। শুভা গল্পের পরিণতি একরকম হয়েছে, অন্ধবধূ মারা যেতে চেয়েছে, তার পরিণতি আরেক রকম হয়েছে, তাই না? তো এখন দেখো, সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও শুভা গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা। মন্তব্যটি একেবারেই যথার্থ, কারণ অনুভূতি প্রকাশে অপরব নিরূপায় শুভা অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে প্রস্থানে বাধ্য হয়েছে। মানে শুভা বাইরে যেতে না চাইলেও, মানে কলকাতায় যেতে না চাইলেও তাকে ইচ্ছা করে কলকাতায় পাঠানো হয়েছে। সত্ত্বেও বাবার সঙ্গে শুভা গল্পে শুভা বাক প্রতিবন্ধীর কারণে সকলের কাছে অবজ্ঞা অবহেলাও পেলেও প্রকাশের ক্ষমতা তার ছিল না। কেউ তাকে বোঝেনি, কেউ তার সঙ্গে খেলতো না। শেষাবধি সে অনিচ্ছা সত্ত্বেও নীরব বেদনার তার চিরপরিচিত গ্রাম ছাড়তে বাধ্য হয়। শুভা গল্পের লেখক বাক প্রতিবন্ধী এক কিশোরীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা মমত্ববোধ প্রকাশ করেছেন। গল্পে দেখা যায় শুভা কথা বলতে পারে না, তার সমবয়সীরা কেউ তার সঙ্গে মেশে না। বাবা তাকে ভালোবাসলো, মা তাকে গর্ভের কলঙ্ক বলে জ্ঞান করেন। নিঃসঙ্গ শুভা তখন প্রকৃতিতে আশ্রয় নেয়। শুভা গল্পে শুভার সঙ্গে উদ্দীপকের অন্ধবধূ কবিতায় অন্ধবধূর সাদৃশ্য রয়েছে, তবে উদ্দীপক ও শুভা গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা। উদ্দীপকের অন্ধবধূ অনুভূতি শক্তি প্রবল, সেও শুভার মতো প্রকৃতির সঙ্গে সখ্য স্থাপন করেছে। তবে শুভা গল্পে শুভার যে পরিণতি লেখক অঙ্কন করেছেন তা অনেক বেশি মর্মস্পর্শী। উদ্দীপকের অন্ধবধূ তবু নিজের অনুভূতি তার প্রতি চারপাশে অবহেলা প্রকাশ করতে পারে, কিন্তু শুভা কোনো অনুভূতিরই প্রকাশ করতে পারে না কখনোই। অন্ধবধূ তার অনুভূতি চারপাশে মানুষকে প্রকাশ করতে পারে, বাট শুভা সেটাও পারে না। উদ্দীপকের অন্ধবধূকে দেখা যায় সেই নিজের মৃত্যু কামনা করে হলেও কষ্টের প্রকাশ করে, কিন্তু শুভা তাও পারে না। অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে তার নীরব প্রস্থান পাঠক হৃদয়কে আরো বেশি নাড়া দেয়। তাই বলা যায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও শুভা গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা। কি সাদৃশ্য থাকলেও শুভা গল্পের পরিণতি একেবারে আলাদা। তো আমরা কিন্তু কুমিল্লা বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন সলভ করতে পারলাম। একই সাথে আমরা অন্ধবধূটাও পড়া হয়ে গেল, আর আমরা শুভা গল্পের বিশ্লেষণটা দেখতে পেলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।